হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এলএলবি সিরিয়ালের আপডেট নিয়ে। যখনই অগ্নিজিৎ মুখার্জির সামনে দাঁড়িয়ে থাকে গীতা, হঠাৎ সেপ্টিদা ফোন করে আর বলে, দেখ গীতা, আমাদের বস্তির কিছু লোকজনের ঘর বিক্রি নাকি হয়ে গেছে। আর এই সব কিছু কে করছে? কে আবার? ধীমান সেন এবং কিরণ কান্তি মিলে। আর এই সব কিছুর মধ্যে আরেকজন রয়েছে। সেটা কে? তোর দিদি গিনি মুখার্জি। কি বলছো? কি কোন কথার ভিত্তিতে তুমি এটা বলছো? তোদের বাড়ি যেখানে রয়েছে সেখানে একটা বড় শপিং মল হবে, এর সঙ্গে ডুপ্লে হবে, আরও অনেক কিছু, সিনেমা হল, শপিং মল, এই সব কিছুর মধ্যে গিনি তোদের বাড়ি যেখানে আছে সেখানে একটা ডুপ্লে চেয়েছে। কি বলছো কি সেটা? হ্যাঁ, আর গিনি দেখা সাক্ষাৎও করেছে ওই ধীমান সেনের সঙ্গে। আর কি কথা হয়েছে সেগুলো আমি না হয় তোকে পরে বলবো, তবে এতটুকু শুধু জেনে রাখ গীতা, ওই গিনির সঙ্গে ধীমান সেনের বড়সড় একটা ডিল হয়েছে, যার কারণে এই বস্তিটা দখল করার এত বড় একটা ক্ষমতা এবং সিদ্ধান্ত ওরা নিয়েছে। এসব কিছু গিনির কারণেই হচ্ছে। আমি বুঝতে পারছি না আমরা কোথায় যাব বলতো গীতা? আমরা গরিব মানুষ, আমাদের কোনো কিছু যাওয়ার জায়গা নেই। তুমি চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। আমি এদিকটা ভেবে চিন্তে তোমাকে ফোন করছি। গীতা ফোন রেখে দেয়। কি হলো কি গীতা? দেখুন না বাবা, আমি যদি খুব একটা ভুল না করি তাহলে গিনি মুখার্জি ধীমান সেনের সঙ্গে দেখা করেছে, এখান থেকে ছবি হারিয়েছে, সেই ছবিগুলো ধীমান সেনের হাতে তুলে দিয়ে এসেছে। আর যার কারণে পরের দিন কোর্টে আপনার বিরুদ্ধে এই প্রমাণটাই শক্তিশালী এবং মজবুত, সেটা ধীমান সেনের লয়ার পেশ করবে কোর্টে, আর তখনই আপনি ফেঁসে যাবেন। গিনি মুখার্জি এটাই চাইছে। কিন্তু বৌমা, হাতে তো আর সময় নেই। এবার কি হবে চিন্তা করবেন না, 2 দিনের মধ্যেই সব হয়ে যাবে। কারণ আপনার বৌমা গীতা এলএলবি যখন কথা দিয়েছে তখন সেই কথা সে রাখবে। এখন আমাকে একটু বেরোতে হবে। কোথায় যাবে? থানায় যেতে হবে, কারণ ক্যামেরা, মোবাইল যা কিছু এগুলো কখনো এই বাড়িতে সুরক্ষিত নয়। আমি বুঝতে পারছি সেগুলো। আপনি আপনার এই চেম্বারটা লক করে রাখবেন, কোনোভাবেই চাবি কাউকে দেবেন না। এখানে অনেক ডকুমেন্ট, অনেক পেপারস, অনেক কিছু রয়েছে বাবা, যেগুলো একটা 19 থেকে 20 হয়ে গেলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। প্রত্যেকটা পেপারস প্রত্যেকটা কেসের সঙ্গে যুক্ত, সেগুলো নিশ্চয় বোঝেন। এই বলে গীতা বেরিয়ে যায়। গিনি পাশেই দাঁড়িয়ে সমস্ত কথা আড়াল থেকে শুনেছে আর ভাবে, গীতা, এবার যে তোকে আমি যেতে দেবো না। এবার অগ্নিজিৎ মুখার্জি তোর জন্য ফেসে যাবে, আর তারপরে মুখার্জি পরিবার। চোরাবালিতে ডুবছিস তোরা, তোদেরকে তো ডুবতেই হবে, কোনোভাবে তোরা টিকে থাকতে পারবি না। এই গিনি মুখার্জি তোদেরকে পায়ের নিচে এনে ফেলবে, তোরা শুধু দেখতে থাক না কি ঘটে। গীতা কী করবে? বেরিয়ে পড়ে, নিজের সমস্ত কাজকর্ম শেষ করে। এদিকে মেহেককে ফোন করেছে অঙ্কিত, বলছে, দেখো, আমি যখন দেখলাম ফুলশয্যার ঘরে আমার বউ নেই সকাল হতেই, তখন আমার খুব খারাপ লেগেছে। মনে হলো যে আমার বউ অন্যের বউ সেজে রয়েছে। আমি একটা মিশনে আছি, সেটা তো তুমি জানো অঙ্কিত। আমি বুঝতে পারছি, কিন্তু তারপরেও এটাই বলবো যে আমি তোমাকে খুব মিস করছি। আই লাভ ইউ ডার্লিং। তুমি আমাকে একটু আই লাভ ইউ বলো। তখনই কৃপান চিৎকার করতে করতে আসছে বিরিয়ানি নিয়ে। ওই যে চলে এসেছে, প্রেমের মাঝখানে বিষ ঢালতে। তার মানে কৃপান চলে এসেছে। কার সঙ্গে কথা বলছো? আরে, একজন নৃত্যশিল্পী রয়েছে যার নাচে আমি নাচ শিখতাম, সে ফোন করেছে, তাই তার সঙ্গে একটু গল্প করছিলাম। সে আমাকে একটা গান বলেছে, ওই গানটার মধ্যে আমাকে নাচ করতে হবে। তাই এখন দেখো তো বিরিয়ানিটা খেয়ে কেমন হয়েছে। নিজে হাতে চামচ দিয়ে বিরিয়ানিটা খাইয়ে দেয় আর বলে, এটা হচ্ছে আমাদের শাহি বিরিয়ানি, খেয়ে দেখো, খুব ভালো লাগবে। হ্যাঁ, তুমি তো খুব ভালো বিরিয়ানি বানিয়েছো, একদম ভালো ভালো শেফদেরকেও ফেল করে দিয়েছো। তাহলে এত কষ্ট করে রান্না করেছি, এবার আমাকে একটু হাক করো না মেহেক। ঠিক আছে, করতে পারি, তবে তোমার সঙ্গে আমার একটা খেলা খেলার আছে। কি? আমি তোমার চোখ বেঁধে দেবো, এরপরে তুমি যদি আমাকে ধরতে পারো তাহলেই তুমি আমাকে হাক করতে পারবে। সেটা নিশ্চয়ই বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে নাও, এবার শুরু করি। তুমি আমার ফোনটা ধরো। কৃপানের চোখটা বেঁধে দেয়। এরপরে ফোনটা দাও, তুমি এখন আমাকে খুঁজে বের করো। মেহেক, কোথায় তুমি? কৃপু, আমি এদিকে। এই বলে গীতাকে ফোন করে। গীতা কোট পরে ব্যাগের সমস্ত কিছু ডকুমেন্ট নিয়ে বেরোচ্ছে। তখনই বলে, জানো তো, আমি এখন কানামাছি খেলছি। কি বলছো? কি? কার সঙ্গে আবার? কৃপানের সঙ্গে। বুঝতে পারছো না? এই লোকটাকে নিয়ে আমি আর পারছি না। মনে হচ্ছে গালে 2-4টে চড়থাপ্পড় দিয়ে দেই, এমন কিল ঘুষি। বিরক্ত লাগছে, শুধু পড়ে আছে এই বাড়িতে প্রমাণের অপেক্ষায়। আর সেই কাজগুলো তো আমাকে করতেই হবে, আর তার জন্য যা করা প্রয়োজন সেগুলো আমি করে দেব। কি করতে হবে? দেখো, তোমার মুখ থেকে কৃপু ডাকটা কিন্তু খুব ভাল লাগে। গীতা বৌদি, তুমি হাসছো?
আমার যে বিরক্তটা লাগছে বলে বোঝাতে পারবো না। তখনই পদ্ম চলে আসে। মেহেক পদ্মকে সামনে দাঁড় করিয়ে দেয়। কৃপান বলছে, দেখো মেহেক, আমি কিন্তু তোমার পারফিউমের গন্ধ সঙ্গে সঙ্গেই তোমার কাছে চলে যাব। হ্যাঁ, তুমি তো কুকুর, সঙ্গেই ঘ্রাণ টের পেয়ে যাও, তুমি তো যাবেই। কি বললে? না, কিছু না। এ বলে পদ্মকে নিজের পারফিউমটা দিয়ে দেয়। এরপর একটা সময় পরে কৃপান খুঁজতে খুঁজতে পদ্মকে ধরে ফেলে। পদ্মর ঘাড়ে হাত রাখে, পদ্মকে শক্ত করে জড়িয়ে ধরে। আর পদ্ম ও কৃপানকে এই সুযোগ ছাড় না দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে। এটা দেখে মেহেক খুব খুশি হয়ে যায়। হাতেতেও মেহেকের ওসিলায় জড়িয়ে তো ধরল কৃপান। এমনকি তখনই পদ্মের মনে পড়ে যে কৃপানের সঙ্গে তার সত্যিকারের বিয়ে হয়েছে, কৃপানই তার স্বামী। এমনকি কৃপানও মেহেককে নিজের বউ মনে করলেও সত্যিকারের বউ তো পদ্মই। সে সব কিছু ভেবে শক্ত করে জড়িয়ে চোখ দিয়ে জল পড়ে। আর মেহেক ওদিকে হাসছে, ফোনে কথা বলছে গীতার সাথে। গীতা বলছে, আমাকে এখন বেরোতে হবে। কোথায় যাবে তুমি? আমি একটু থানায় যাব। এ বলে ফোন রেখে দেয়। ওদিকে গিনি আড়ালে আড়ি পেতেই রয়েছে। এসা বলে, কি ব্যাপার, তুমি যে যাচ্ছ এখন? আমাকে এই ডকুমেন্টগুলো দিয়ে আসতে হবে থানায় জমা। কোনোভাবে এগুলো সেফ নয়, সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। আর তাই আমি বেরোচ্ছি। সঙ্গে সঙ্গে ভজন মিত্তিরকে ফোন করে গিনি আর বলে, দেখো, গীতা সমস্ত ক্যামেরা, মোবাইল, ডকুমেন্ট নিয়ে বেরিয়েছে। আসল প্রমাণগুলো যদি পেতে চাও তাহলে ওর ব্যাগটা ছিনতাই করে নাও গুন্ডা দিয়ে। কোনোভাবে ওকে থানা অবধি পৌঁছাতে দিও না, তাহলে সব শেষ হয়ে যাবে। ঠিক আছে, আমি দেখছি। ভজন ভাবে, বাহ, কখনো ভেবেছে গীতা ওর বড় বোন গিনি আমাদের চর হয়ে কাজ করবে? আর এমন এমন তথ্য আমাদের দেবে। আমি এক্ষুনি রিমান সেনকে ফোন করছি। তাকে ফোন করে জানায় যে গুন্ডা পাঠাতে। গীতা বেরিয়েছে একলাই ব্যাগ নিয়ে। সমস্ত প্রমাণ রাস্তা থেকে লোপাট করতে হবে। তখনই হঠাৎ করে কৃপানের মা চলে আসে। দেখতে পারে পদ্মকে জড়িয়ে ধরে আছে কৃপান। বলে, এসব কি হচ্ছে নোংরামি? বাড়িতে দরজা খোলা, আর তার মধ্যে বাড়ির পরিচালিকাকে জড়িয়ে ধরেছে কৃপান। মানে কি বলছো কি মা? চোখ খুলে দেখে পদ্ম। এই পদ্ম, তুমি এখানে কেন এসেছো? দেখুন না মা, একটা মেয়েকে যদি মরেজ করতে পারে বাড়ির গৃহপরিচালিকাকে, তাকে জড়িয়ে ধরলে কি হবে? তুমি চুপ থাকো। কি বলছো এসব? না, যা বললাম এমনিতেই। আপনার ছেলে খুব ভালো বিরিয়ানি বানিয়েছিল, খেয়েছি, খুব ভালো হয়েছে। দেখো পদ্ম, তুমি যা করেছো আজকে সেটা ঠিক করোনি। আর তুমি মেহেকের পারফিউমও ইউজ করেছো, এগুলো কিন্তু মোটেও ভালো হচ্ছে না। একটু আগে মেহেক তো নানাভাবে কবিতা বলছিল, আর সেই কবিতা কি এটাই ছিল? আলিঙ্গন মানে একে অপরকে জড়িয়ে ধরা, সেটা বুঝতে পেরেছে কৃপান। কবিতাটা মনে করতে থাকে আর বিড়বিড় করতে লাগে। তখনই ভজন মিত্তির চলে আসে। বলে, কি হলো, কি বিড়বিড় করছো? কিছু না। ততক্ষণেই মেহেকের একটা ফোন চলে আসে। সে বাইরে চলে যায়। এসে ফোনটা রিসিভ করলেই ওপাশ থেকে অঙ্কিত ফোন করেছে। নানাভাবে অঙ্কিতের জন্যই মেহেক কিন্তু বিপদে পড়তে চলেছে। এদিকে গীতা যখন স্কুটি নিয়ে বেরিয়েছে, তখন গীতার দিকে অনেকগুলো বন্দুক নিয়ে, অস্ত্রশস্ত্র নিয়ে গুন্ডারা এসে পড়ে। গীতার ব্যাগটা নিয়ে নানাভাবে জোর জবরদস্তি করে কাড়াকাড়ি করতে শুরু করে। তখনই গীতা স্কুটি রেখে তাদের মারপিট করতে শুরু করে। এক একটাকে মেরে রাস্তায় ফেলে রাখে, আর নিজের ব্যাগ, নিজের প্রমাণ সমস্তটা সুরক্ষিত রাখে। এরপরে সেখানের গুন্ডার মোবাইলটা নিলে, রিসিভ করলে ভজন বলে, কিরে, ব্যাগটা পেয়েছিস? না, পাইনি ভজন মিত্তির। কিরণ কান্তি এবং ধীমানের চামচা, তোর কাছ থেকে তোর কালো কোটটা খুলে নেওয়া উচিত। উকিল নামের কলঙ্ক তুই। কি, মুখ সামলে কথা বল। যে ঝামেলাগুলো করছিস সেগুলো একদম বাড়াবাড়ি করবি না, বুঝতে পেরেছিস? আর আমি তোকে কোর্টের মধ্যে এমন পেটাবো না যেটা তুই ভাবতেও পারছিস না। কারণ তুই জানিস যে গীতা এলএলবির কোর্টের ভেতরে মুখ চলে আর কোর্টের বাইরে হাত চলে। তার ভিত্তিতেই কিন্তু আমি বলছি, যেভাবেই হোক না কেন, কোনোভাবেই তোকে কিন্তু আমি ছাড় দেবো না। আর যে কাজগুলো তুই করে বেড়াচ্ছিস এগুলো মোটেও ঠিক নয়। আমি ওই ধীমান সেন, কিরণ কান্তি, কৃপান সবগুলোকে যদি এক সমেত কোর্টে টেনে হিস্টে নিয়ে যেতে না পারি, সবগুলোকে একসঙ্গে অ্যারেস্ট করতে না পারি, তাহলে আমার নাম পাল্টে রেখে দিস। 48 ঘন্টা সময় আছে, এর মধ্যে আমি সব কিছু করে নেব। কেউ আমাকে আটকাতে পারবে না। আমার নামটা ভুলে গেলে চলবে না, গীতা এলএলবি নাম, বুঝতে পেরেছিস? ভজন খানিকটা অবাক হয়ে যায়, ভাবে যে গীতা এরকম করে থ্রেট করছে, ফোন রেখে দিতে চায়। গীতা বলে, খবরদার নয়, তোর সাহস তো কম না। তুই আমার পেছনে গুন্ডা লেলিয়ে দিয়েছিস, ফেউরা আমাকে মারতে পারে? আমার শক্তির কাছে কি ওরা কখনো টিকবে? তাহলে তুই কেন এগুলো করেছিস ভজন? এ বলে ফোন রেখে দেয়। অঙ্কিত অর্ধেক মেহেককে নানাভাবে জ্বালাতন করছে। বলছে, তুমি আধা ঘন্টার মধ্যে আমার সঙ্গে দেখা করবে। আমি তোমাকে খুব মিস করছি এবং আমি তোমার সঙ্গে সময় কাটাতে চাই। মেহেক বলে, দেখো, আমি একটা মিশনে আছি, এগুলো আমি করতে পারবো না। তারপরেও যখন আমি ডেকেছি তোমাকে যেতে হবে। আর সেখান থেকেই কৃপান হাতে নাতে ধরে ফেলবে হয়তো মেহেককে। কি হতে চলেছে গীতা এলএলবি সিরিয়ালের পরবর্তী টুইস্টে? কৃপান পদ্মকে জড়িয়ে ধরলো। মেহেকের দুষ্টুমিতে চোখ বাঁধায়
গীতাকে ফোনে জানালো। গীতা সমস্ত কিছু বুঝতে পারছে। যখন সে ডকুমেন্ট নিয়ে যাচ্ছিল কাউকে সে বাড়ির বলেনি। অগ্নিজিৎ মুখার্জি এমনকি আর পরিবারের কেউই জানে না সেখানে কি করে খবরটা পৌঁছে গেল ভজন মিত্তিরের কাছে। সেই সব কিছু নিয়ে গীতার একটাই সন্দেহ, যে এই সব কিছুর পেছনে গিনি মুখার্জি রয়েছে। সেটা বুঝতে আমার আর বাকি নেই। দিদি যে এতটা নিচে নামবে কখনো ভাবতে পারেনি। ও নিজে একটা ডুপ্লে ফ্ল্যাট পাবে বলে এতগুলো গরিব দুঃখীর বাড়ি ভাঙাচ্ছে। এতটা প্রতিশোধ পরায়ণ হয়ে উঠেছে ও। আমাকে যা করার তাড়াতাড়ি করতে হবে। এরপরে থানায় বড়বাবুর সঙ্গে কথা বলে যে দেখুন, বস্তিতে হামলা হতে পারে, আপনাদের যেতে হবে। আমরা গিয়ে কী করব? কিচ্ছু করতে পারবো না। দেখুন বড়বাবু, যদি কয়েকটা ঘর জোর করে দখল করা হয়, বাকি ঘরগুলোও কিন্তু ভেঙে দিয়ে সেগুলোকে জবরদখল করা হবে। আর কখনো আমি সেটা চাই না। এমন না হয় যে আপনি ওদিকে ডিউটিতে যাবেন আর অপর পক্ষে এই গীতা এলএলবিকে পাবেন। তাই বলছি, আমার সঙ্গে লড়াই একদম নয়। যা বললাম সেটা করার চেষ্টা করুন। কী হবে এরপরে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।